স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মতুতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়নে রাতের অন্ধকারেই শুরু হয়েছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান। আশপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে মূল স্থানে। পাশাপাশি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। সেখানে মধ্যরাত থেকে শত শত ট্রাকে চালানো হচ্ছে তল্লাশি। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো এবং লুট হওয়া পাথর সাদা পাথরে পুনঃস্থাপনে 5 দফার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফলং ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা পাহারা দেবে যৌথ বাহিনী। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। পাথর চুরিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ফুঁসছে পরিবেশবাদীরা। এর প্রতিবাদে সিলেটের পাশাপাশি মৌলভীবাজারেও মানববন্ধন সমাবেশ হয়েছে। স্থানীয় প্রশাসনের গাফিলতি তদন্তের দাবিও উঠেছে। এদিকে বুধবার সাদা পাথর এলাকায় পরিদর্শনে গিয়ে দুদকের কর্মকর্তারা জানান, এই ঘটনায় প্রশাসনের কেউ জড়িত কিনা তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। সিলেটের ভোলাগঞ্জে পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এর মধ্যে বুধবার দুপুরে সাদা পাথর এলাকায় পরিদর্শনে যায় দুদকের 9 সদস্যের একটি দল। এই দলের নেতৃত্বে ছিলেন দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি নাজমুস সাদাত। বলেন, নির্বিচারে পাথর লুট ঠেকাতে না পারার দায় স্থানীয় প্রশাসনের। পর্যটন কেন্দ্রের এত বড় ক্ষতিতে প্রশাসনের কেউ জড়িত কিনা তা খুঁজে দেখছে দুদক। এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এদিকে ভোলাগঞ্জে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখার দাবি জানান কর্মীরা। একই দিন সকালে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। অবশিষ্ট পাথর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মব সন্ত্রাসকে একটি গোষ্ঠী ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দুটি ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে আবারও স্বৈরাচারের উত্থান হিসেবে দেখছে বিএনপি। কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, মব সন্ত্রাস এখন ক্যান্সারে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এ সময় 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে দলটি। তার রোগ মুক্তির কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করা হলেও থাকছে না কেক কাটার আয়োজন।
আমাদের জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনমত উপেক্ষা করলে ফের ১-১১ সৃষ্টি হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়া আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর এই সমাবেশ। বুধবার রাজধানীর বিজয়নগরে কর্মসূচিটির আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াত। এ সময় দলের নেতারা দাবি করেন, সনদের আইনি ভিত্তি দিতে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের মত এড়িয়ে গেলে অনিশ্চয়তায় পড়বে দেশ। এছাড়া সনদের জন্য দলগুলোর ঐকমত্য যথেষ্ট নয় বলেও দাবি করেন তিনি। বলেন, আইনি ভিত্তি না থাকলে এই সনদের কোনো মূল্য থাকবে না। ৭১% লোক যদি পিআর চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। সুষ্ঠু নির্বাচন করতে উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও তোলেন আব্দুল্লাহ তাহের। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব আসনেই না ভোট রাখা উচিত, নইলে ভোটাররা বঞ্চিত হবেন বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। মুনিরা খান বলছেন, একটি কেন্দ্রে কতটা অনিয়মে পুরো আসনের ভোট বাতিল হবে তা ঠিক করতে হবে ইসিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে একক প্রার্থীর আসনে না ভোট ফেরানোর কথা বলা হয়। না ভোট ফেরানোকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। সঙ্গে এটাও বলছেন, শুধু এক প্রার্থীর আসন নয়, সব জায়গায় না ভোট থাকা উচিত, নইলে ভোটারদের বঞ্চিত হওয়ার শঙ্কা থেকে যাবে। আমার ওই 5 জন প্রার্থীর একজনকে পছন্দ না, তখন আমার তো একটা অধিকার আছে না ভোট দেওয়ার। কাজে আমাকে তো সেই ভোট থেকে ইলেকশন কমিশন বঞ্চিত করতে পারে না। কাজে এটা সমস্ত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। রাজনৈতিক দলগুলি সচেতন থাকবে, তারা ভালো ক্যান্ডিডেট দেবে, এবং আমি মনে করি এই না ভোটটা একক অবস্থায় এই নাই ভোটটা থাকা ভালো। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনী বলতে সশস্ত্র বাহিনীকেও বোঝানোর বিধান যথাযথ হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, এতে ভোটারদের আস্থা বাড়বে। বিশ্বাস আছে মানুষের, তাহলে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী 1 নম্বরে থাকবে, এবং নানা রকম সার্ভে আছে ওটা নিয়ে, আমি যতটুকু জানি। তাদের যে উপস্থিতি, এটা একটা বিশাল গুরুত্ব বহন করে, মানুষের মধ্যে ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। নিজের পছন্দ মতন যখন যেখানে দরকার সেখানে তাদের কাজে লাগালাম। তো এটা আমি মনে করি যে বর্তমান অবস্থা, যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। তবে মুনিরা খানের মতে, একটি কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনে ভোট বাতিলের সিদ্ধান্তে ফাঁক রয়ে গেছে। কতটা অনিয়ম হলে ভোট বাতিল হবে, ইসিকে তার মাপকাঠি ঠিক করার তাগিদ মুনিরা খানের। হঠাৎ করে মনে হলো না এটা ভালো হচ্ছে না, ইলেকশন বন্ধ করে নিলাম, একটু যাচাই বাছাই করে বন্ধ করলে পরে অনেকের ভোটাধিকার হরণ হওয়ার থেকে এটা এই রাস্তাটা বন্ধ হবে আর কি। জোটগতভাবে ভোট করলেও নিজ প্রতীকে লড়াইয়ের সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন অনেকে। আর ভোটের আগেই হলফনামা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যম নিয়ে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির অভিযোগকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সম্পাদক পরিষদ। বুধবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনটি। গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলা হয়েছে বলেও জানায় সংগঠনটি। গণমাধ্যমের প্রতি বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
বলেছে, গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অধিকাংশ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ গণমাধ্যম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখছে। ঢালাও মন্তব্য না করে সবাইকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। রাজুকের প্লটের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে ক্ষমতার অপব্যবহার করে রেহানা পরিবারকে 30 কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে আদালতে এই সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। রাজুকের 30 কাঠা প্লট দুর্নীতির আলাদা 3টি মামলায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। আদালতে দুদকের উপসহকারী পরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া SM রাশিদুল হাসান বলেন, টিউলিপ সিদ্দিক প্লটের জন্য শেখ হাসিনাকে প্রভাবিত করেন। পরে আইন ভেঙে শেখ রেহানা পরিবারকে দেয়া হয় বরাদ্দ। আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা চেয়ারে থেকে উনি অবৈধভাবে তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের কোনো সুযোগ নেই, কিন্তু কোনো আবেদন ছাড়াই প্লট পেয়েছে শেখ পরিবারের সদস্যরা। আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল, নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন, ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন এবং রেজিস্ট্রি মূল্যে সেটা দখলে বুঝিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতা অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতা অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। গণভবনের ছত্রছায়া হয়েছে এসব দুর্নীতিকাণ্ড, এমন তথ্যই উঠে এসেছে দুদক কর্মকর্তাদের বয়ানে। প্লট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবিসি ব্যাংকের অতীতের অনিয়ম, ব্যাংকিং বিধি লঙ্ঘন, ক্রয়, হিসাব ও প্রশাসনিক কাজে দুর্নীতির প্রমাণ খুঁজতে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তা পরিচালকদের এক আবেদনের প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অডিটের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনআরবিসি ব্যাংকের আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ, অর্থ পাচার, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ, নিয়োগে অনিয়ম, ক্রয় নীতিমালা লঙ্ঘন সহ নানা অপরাধে জড়িয়ে যায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান SM পারভেজ তমাল, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম সহ বোর্ডের অনেক সদস্য। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গত 12 মার্চ আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নতুন বোর্ড। তবে আগের বোর্ডের অনিয়মের সাথে জড়িতদের দৃশ্যমান শাস্তি ও কোনো উদ্যোগ না নেয়ায় নতুন বোর্ডের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে উদ্যোক্তা পরিচালকরা। এই জন্য চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফরেনসিক অডিটের দাবি করেন তারা। ফরেনসিক অডিট বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে প্রায় 15-20টার মতো নতুন করে ব্যাংক AQR মানে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবে। তার মধ্যে এনআরবিসি থাকতে পারে। ম্যানেজমেন্ট যে স্বাভাবিকভাবে ব্যাংকটা পরিচালনা করতে পারেনি, সেটা ওভারসি করার দায়িত্ব ছিল পর্ষদের। পর্ষদ সে কাজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের দাবির প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এনআরবিসি ব্যাংকও নিজস্ব ফরেনসিক অডিট শুরু করেছে। যদিও কাজ শেষ না হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। তবে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এনআরবিসি ও বাংলাদেশ ব্যাংকের 2 রিপোর্টের মূল্যায়ন করা হবে। প্রতিটা অনিয়মের জন্য তো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। যেই আইন ভঙ্গ, সেই আইন ভঙ্গের করার জন্য সেই আইন অনুযায়ী তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক পরিচালনা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার দাবি বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর, সাবেক 4 ডেপুটি গভর্নর ও BFIU এর সাবেক 2 প্রধানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি। সাবেক 3 গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এছাড়া সাবেক 4 ডেপুটি গভর্নর হলেন SK সুর চৌধুরী, SM মনিরুজ্জামান, কাজী সায়েদুর রহমান ও
আবু ফারা মোহাম্মদ নাসের। বিএফআইইউ এর সাবেক 2 প্রধান হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং মাসুদ বিশ্বাস। চট্টগ্রামে জুলাইয়ের তুলনায় অগাস্টে ডেঙ্গু রোগী বেড়েছে 53 ভাগ। এর সাথে উদ্বেগ বাড়িয়েছে চিকুনগুনিয়া। চিকিৎসকরা বলছেন জ্বর হলে অবহেলা নয়, সবাইকে সতর্ক থাকতে হবে। আক্রান্তদের দেশি ফল ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1109 জন। এর মধ্যে আগস্টেই 234 জন। জুলাইতে দিনে গড়ে 13 জন আর আগস্টে 20 জন আক্রান্ত হয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে 1044 জন। এ মাসেই 778 জন। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তবে জ্বরের ধরন ও উপসর্গ পরিবর্তন নিয়ে চিন্তা রয়েছে বলে জানান চিকিৎসকরা। জ্বর হলে অবহেলা না করার পরামর্শ দেয়া হয়েছে। পেশেন্টের লাইফ থ্রেটেনিং কোনো সিনারিও আছে কিনা এটা যদি বুঝতে পারি অন্তপক্ষে অ্যাকিউট 5 দিনের জ্বরে, তাহলে আমার রোগীর অতিরিক্ত যে খরচের যে বারটা 4000 টাকার উপরে যে খরচটা ব্যাপারটা সেদিক থেকে নজর না দিয়ে আমার মনে হয় রোগীর কন্ডিশনের উপর নজর দেওয়াটাই আমার মনে হয় এটা অনেক যুক্তিসঙ্গত হবে। সিরিয়াস একটা ডেঙ্গুর প্রকার, এই জন্য ওই রোগীগুলো দ্রুত খারাপ হয়ে যায় এবং আইসিইউর প্রয়োজন হয়। কিন্তু আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমরা যথাযথ প্রোগ্রাম অনুরোধ করেছি। এবছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে মারা গেছেন 14 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী 5000-এর বেশি পরিবার। রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5000-এর বেশি পরিবার। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও অন্যান্য ফসল। ভেসে গেছে মাছের ঘের। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, মানে খাওয়া দাওয়ার যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই এভাবেই আছে। বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও 20 মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও 10 কেজি করে চাল আমাদের বন্যা যে বানভাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। গত 24 ঘন্টায় বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী 10,000-এর বেশি পরিবার। সকাল 9টা পর্যন্ত পদ্মায় 3, মহানন্দায় 7 ও পুনর্ভবা নদীতে 10 সেন্টিমিটার পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে 2-3 দিন পর পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। গত 24 ঘন্টায় পদ্মাতে 3 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এই পর্যায়ে থাকবে এরকমটাই পূর্বাভাস আছে আগামী 2-3 দিন, তারপরে আস্তে আস্তে পানি কমতে থাকবে। এদিকে রাজশাহীতে চর এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র ঠান্ডা আর তীব্র গরমে জেলা চুয়াডাঙ্গা, তবে এবার এর সঙ্গে যুক্ত হলো অতিবৃষ্টি। গেল জুলাই মাসে সেখানে বৃষ্টি হয়েছে 417 মিলিমিটার, যা গত বছরের একই মাসের চেয়ে 5 গুণ বেশি। আবহাওয়াবিদরা মনে করেন জলবায়ু বদলের কারণেই এমন ঘটছে। এতে ফসলের ক্ষতি যেমন বাড়ছে, তেমনি নিম্ন আয়ের মানুষের জীবনেও পড়ছে প্রভাব।
গত বছর বর্ষা মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি চুয়াডাঙ্গায়। পুরো জেলা জুড়ে বৃষ্টি হয় মাত্র 85 মিলিমিটার। উল্টো চিত্র এই বছরে এক মাসে বর্ষণ হয়েছে 417 মিলিমিটার। এর মধ্যে 24 থেকে 31 জুলাই পর্যন্ত 8 দিনে বৃষ্টি হয় 121 মিলিমিটার। অতিবৃষ্টিতে ফলের বাগান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। দুর্ভোগের পাশাপাশি শ্রমজীবী মানুষের রোজগারেও ভাটা পড়ে। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন আনা দিন মজুরদের জন্য। ভুট্টার পক্ষে ক্ষতি, পাটের পক্ষে ক্ষতি, পাট সব কাটে গিয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে 872 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয় এবার। এর মধ্যে 312 হেক্টরের সবজি নষ্ট হয় পুরোপুরি। টাকার অঙ্কে যে ক্ষতিটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে 54 লাখ টাকা। এখন পর্যন্ত যে জমিগুলোতে পানি জমাটবদ্ধ হয়ে আছে সেই পানিটা সরে গেলে সেখানে যেন আমনের তারা চারা রোপণ করেন। জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন আচরণ বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার দুইটা সিস্টেম কাজ করে, এনলিনো এবং লালিনো। এবার এনলিনোর প্রভাব বেশি, এই জন্য আপনার এই বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। গত বছর জুলাই মাসের থেকে এই বছরের জুলাই মাসে অনেক বেশি বৃষ্টি হয়েছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যে প্রায় গত বছরের চেয়ে প্রায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির নেতিবাচক প্রভাব ঠেকাতে জমিতে উন্নত নিষ্কাশন, কৃষি প্রযুক্তি ও নদীর নাব্যতা রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃত্বকালীন ভাতা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। সুবিধাবঞ্চিত এমন 600 মায়ের তালিকা মিলেছে যারা গত 1.5 বছর ধরে কোনো ভাতা পাচ্ছেন না, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে ওই প্রতারক চক্র। দোষীদের বিচার সহ ভাতার টাকা ফেরতের দাবি করেছেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। পঞ্চগড়ে 3 উপজেলায় 600 সুবিধাভোগী মা পাচ্ছেন না তাদের নির্ধারিত ভাতার টাকা। এদের মধ্যে সদর উপজেলায় 576, বোদা উপজেলায় 21 জন ও দেবীগঞ্জের 3 জনের মাতৃত্বকালীন ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত একজন মার 3 বছরে 28,800 টাকা পাওয়ার কথা থাকলেও প্রথম দফায় 4,800 টাকা পান, তবে গত 1.5 বছর ধরে পাচ্ছেন না তাদের ভাতার টাকা। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাষা ইউনিয়নের সুবিধাভোগীরা। 1 বছর থেকে টাকাটা আমরা পাচ্ছি না, তখন আমরা ইউনিয়ন পরিষদে গেছি, যা মেম্বার চেয়ারম্যান মেম্বারনিকে জানাইছি। আমরা একবার টাকা পাইছি যে 3 মাস পর পর টাকাটা দিবে, ওই একবার যে পাইছি এখন আর আমরা টাকাটা পাই না। যে জায়গায় দোষী মেম্বার টাকাটা কই যায় তাতে একটু ওই জায়গায় নিয়ে গেছিলাম, তখন যাওয়ার পরে দেখি ওনারা ওখানে কিন্তু পাত্তা দেয় না। শুধু মাতৃত্বকালীন ভাতা নয়, শিশুদের উপবৃত্তি, বয়স্ক ভাতা সহ মোবাইল ব্যাংকিংয়ে সরকারি যে কোনো ভাতার টাকা প্রদানে এমন প্রতারণা প্রায় ঘটছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। চক্র বা হ্যাকিং যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটি বারবার হাতিয়ে নিচ্ছে। তো এটি মারাত্মক একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটির অনতিবিলম্বে প্রতারক চক্র বা হ্যাকারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ফোন নাম্বার হ্যাকিং করে টাকা আত্মসাতের কথা স্বীকার করে তালিকা সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা। মোবাইল নাম্বার, ব্যাংক নাম্বারটা হ্যাকিং হয়ে যায়। ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রংপুর বিভাগে যে দেখতে সে আমাকে জানায় এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরে চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সহ আত্মসাৎকৃত টাকা পুনরায় প্রদানের দাবি ভুক্তভোগী পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধ এলাকায় ভাঙন থামছেই না। প্রবল স্রোতে কয়েকদিন ধরে দফায় দফায় ভাঙনে প্রায় 200 মিটার অংশ ধসে গেছে। ফলে ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। ঠিকাদারের গাফিলতিতে সময় মতো কাজ শেষ না হওয়ায় ভাঙন, অভিযোগ স্থানীয়দের। দ্রুত কাজ শেষ না হলে পুরো বাঁধই হুমকিতে পড়ার শঙ্কায় পাওব। ভাঙন ঠেকাতে 2023 সালের মে মাসে জাজিরায় পদ্মা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8.67 কিলোমিটার দীর্ঘ বাঁধের 31টি অংশের মধ্যে 2টি কাজ শেষ, চলছে বাকি 29টি অংশের কাজ।
এবারের বর্ষায় জাজিরার উকিল উদ্দিন মুন্সিকান্দি ও পৈলান মোল্লাকান্দি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনই ধসে গেছে বাঁধের 200 মিটার অংশ। ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, স্থাপনা ও আবাদি জমি ও নদীতে এই বছর ভাঙা চলে গেছে। আমাদের একটা বাড়ি এখানে পাশে আছে এখন। এই বাড়িটা হচ্ছে নদীর হুমকিতে। বাপদাদার সম্পদ ছিল, তা নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কোথাও যাওয়ার মতো জায়গা নাই। ভুক্তভোগীদের দাবি, ঠিকাদার প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাঁধের 3 নম্বর অংশের 225 মিটার জায়গায় সঠিক সময়ে কাজ শুরু করেনি, সেজন্যই দেখা দিয়েছে ভাঙন। এখান থেকে কয়েকটা প্যাকেজই করা হয়েছে, কিন্তু 3 নম্বর যে প্যাকেজটা এটা খুব বিলম্ব করে ফেলছে, যার কারণে আমাদের এই যে বাড়িঘর যা আছে এগুলো একটু ভাঙন কবলিতে পড়ে গেছেন। যারে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গাফিলতির কারণে ওখানে কোনো ড্রাম্পিং বা জিও ব্যাগ কিছুই ফেলানো হয়নি, এ কারণে তীব্র ভাঙন দেখা দিচ্ছে। ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কাজ শেষ করার জন্য এরই মধ্যে ঠিকাদারকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পাওবো কর্মকর্তারা। এখন যদি আমি কন্ট্রাক্ট বাতিল বা অন্য কিছুর মধ্যে যাই, নতুন ঠিকাদার আমাকে নিয়োগ দিতে হচ্ছে এই বর্ষার আগে, আর আমি পারবো না। যার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদেরকে সাথে নিয়েই, তাদেরকে যেভাবে হোক বলেই আমার হচ্ছে এই জিও ব্যাগের ডাম্পিংটা কন্টিনিউ রাখার। 859 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী ডান্তি রক্ষা বাঁধ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংরক্ষিত বনের ঝর্ণা ঘিরে পর্যটন বন্ধ করতে হবে। পার্বত্য এলাকার দর্শনার্থীদের জন্য কিছু ঝর্ণা উন্মুক্ত রেখে গভীর বনে অবাধ সমাগম বন্ধ করা জরুরি বলে মনে করছেন গবেষকরা। জানান, ব্যাঙ, ফড়িং, গুইসাপ, পাখি ও বাদুড় সহ নানা প্রাণীর জীবনচক্র চলে পাহাড়ের এই জলধারা ঘিরে। পর্যটকদের হৈহুল্লোড়ে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। প্রায় 600 একরের এই সংরক্ষিত বনাঞ্চলে ছোট বড় এরকম বেশ কিছু ঝর্ণা রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। এই ঝর্ণাকে কেন্দ্র করে এই বনের ভিতরে জীববৈচিত্র্যের জীবনচক্র আবর্তিত হচ্ছে। পাহাড়ে উদ্ভিদ ও প্রাণীর তৃষ্ণা মেটায় ঝর্ণা বা শৈলপ্রপাত। ছড়া ও ঝিরির বুকে জমে থাকে পানি। গভীর বনে এমন বেশ কিছু পানি প্রবাহ রয়েছে, সেগুলো ঘিরেই বেঁচে থাকে ফড়িং, মাছ, পাখি, বাদুড় সহ সরীসৃপ, উভয়চর ও জলচর। ঝর্ণার দুই পাশে উদ্ভিদের আবাস। বর্ষায় প্রাণ প্রকৃতি আরও সজীব হয়ে ওঠে, পাহাড়ের জঙ্গল যেন প্রাণ ফিরে পায়। এই ধরনের ঝর্ণা বা জলপ্রপাত যেখানে আছে সেখানেই এই ধরনের নিশাচর প্রাণীগুলো বসবাস করে। আর রাতের বেলা এখানে বন বিড়ালের যে কয়েকটা 2-3টি প্রজাতি আছে, মায়া হরিণ, এখান থেকে এখন সাম্বার হয়তো হারিয়ে গেছে, কিন্তু একসময় তারাও আসতো এখানে পানি খাওয়ার জন্য। এবং এই স্রোতধারাই সারা বনের মধ্যে সারা বছর পানির প্রবাহকে জীবিত রাখে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে থাকা ঝর্ণা ও শৈলপ্রপাত ঘিরে পর্যটনের বিকাশ হচ্ছে। বর্ষা থেকে শীত বা গ্রীষ্মে অসংখ্য দর্শনার্থীর সমাগম থাকে এসব জায়গায়। পর্যটকের হৈহুল্লোড়ে নষ্ট হচ্ছে জলাধারের স্বাভাবিক পরিবেশ। থানচিতে অথবা রেমাক্রিতে আরও ওপরের দিকে যেসব আছে, যেমন বগা লেকের আশপাশে যেগুলো আছে, সেইগুলো একেবারেই পাবলিকের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত, শুধু গবেষণার জন্য, এবং যারা এটা সংরক্ষণ করবেন তারা ছাড়া আর কারোই এখানে আসলে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া দরকার। বনটা তো সংরক্ষিত আছে, বিশেষ করে ঝর্ণাগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা পাবলিকের জন্য যাতায়াতের কোনো জায়গা না। গবেষকেরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের কাঁচালং, পাবলাখালী, সাঙ্গু, মাতামুহুরীর সংরক্ষিত গভীর বনে যেসব ঝর্ণা, শৈলপ্রপাত ও জলাধার রয়েছে তা সংরক্ষণের এখনই পরিকল্পনা নেওয়া জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।